এসো আমরা কিছু নতুন শিখি। তো দেখো ডব্লিউপি, কেপি এবং এসএসসি জিডির একটা প্র্যাকটিস সেট ক্লাস রয়েছে। তোমাদের রিকোয়েস্টে এই ক্লাসটা নিয়েছি। চলো দেখো, যদি এর পিডিএফ এর কথা বলি তো প্রত্যেকটা পিডিএফই আমি টেলিগ্রামে প্রোভাইড করি। তো নিচে ডিসক্রিপশনে লিঙ্ক পাবো, সেখান থেকে টেলিগ্রামে যেতে পারো বা টেলিগ্রামে যেয়ে কুইক ম্যাথ যদি সার্চ করো তবুও পেয়ে যাবো। তো চলো আজকের ক্লাস স্টার্ট করি। তার আগে বলি, তো এখানে যেগুলো ডব্লিউপি তে বারবার জিজ্ঞেস করা হয়েছে, দেখো ডব্লিউপির প্রিভিয়াস ইয়ারের সলিউশন আমি কভার করিয়েছি। তো সেখান থেকে আমার একটা জানা রয়েছে কোন প্রশ্নগুলো বারবার জিজ্ঞেস করে, সেই প্রশ্নগুলো কিন্তু এখানে না হয়েছে, ঠিক না? তো চলো এখান থেকে স্টার্ট করি। দেখো প্রথম অঙ্কটাতে কি বলছে, 20 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত বলছে 4:1। 4 বছর পর তাদের বয়সের অনুপাত 2:1 হবে। পুত্রের বর্তমান বয়স কত? দেখো কত ইজি টাইপের একটা অঙ্ক, বাট এটা ডব্লিউপি তে বারবার কিন্তু জিজ্ঞেস করে। দেখো এটা করবা কিভাবে, এখানে কোনো একটা জায়গাকে বর্তমান ভেবে নিলাম, ঠিক? যদি বর্তমান ভাবো, এখানে বলছে 20 বছর পূর্বের কথা বলছে। তো 20 বছর পূর্বে, কুড়ি, সরি 1 সেকেন্ড, 20 বছর পূর্বের কথা বলছে কি তাদের উম, পিতা ও পুত্রের যে বয়সটা, ফাদার আর সন এর যে বয়সটা 4:, কিন্তু 1 রয়েছে, ঠিক? এবার দেখো 4 বছর পরের কথা বলছে, 2:1 এর কথা বলছে। এবার এখানে দেখার বিষয় একটাই জিনিস, কি এখানে এদের ডিফারেন্স দেখে নেবা। এদের ডিফারেন্স কত রয়েছে? 3। আর এর ডিফারেন্স যদি দেখো 1 রয়েছে। এই ডিফারেন্স গুলো যদি সেম করো, 3 কে এখানে এদের দ্বারা গুণ করতে হবে আর 1 কে ওপরে দ্বারা গুণ করতে হবে। 1 কে যদি গুণ করো 4 কে আর 1 এর সেম থাকবে, বাট 3 দিয়ে যদি 1 কে গুণ করো তো এটা কত হয়ে যাবে? 3 কে 3 6, আর এটা কত হয়ে যাবে? 3 হয়ে যাবে, ঠিক? এইটুকুই যদি কাজ করো তো এখানে কভার হয়ে যাবে। এটা কত? 6, আর এটা কত? 3। এবার দেখো এদের যদি ডিফারেন্স দেখবা 3 হয়ে গেছে। এর ডিফারেন্স কত? 3 রয়েছে। এইটুকুই করতে হয়, আর কিছুই করতে হয় না। দেখো 1 আর 3 কে যদি ডিফারেন্স যদি দেখে নাও, তো এখানে দেখবা 2 ইউনিট ডিফারেন্ট রয়েছে। আর এই 2 ইউনিটের মান 20 বছর আর 4 বছর কত? 24 বছর। তো 1 ইউনিটের মান কত? 12 বছর। এখান থেকে যদি কাটো তো 1 ইউনিটের মান যদি 12 বছর হয়, দেখো ইজিলি বের করতে পারবে। 1 ইউনিটের মান 12 বছর, 4 ইউনিটের মান কত হয়? 4 বারে কত? 48, আর 1 বারে কত? 12। তো এখানে চেয়েছে পুত্রের, তো আমরা পুত্রেতে যাব। তো দেখো 20 বছর পূর্বে যদি তার বাবার বয়স 48 আর তার ছেলের বয়স 12 হয়, তো বর্তমানে এসে তাদের কি হয়ে যাবে? 20 এড হয়ে যাবে। তো 68 বছর হয়ে যাবে তার বাবার, আর ছেলের কত হয়ে যাবে? 32। এখানে চেয়েছেটা কি? পুত্রের চেয়েছে 32। তো এখানে সি নম্বর রাইট হয়ে যাবে। এবার নিচে থেকেও যেতে পারো। দেখো নিচে থেকে যদি যাই তো 3 বারেতে কত হয়ে যায়? 36 হয়ে যায়। ছেলের যাচ্ছে 3, বাবারও যেতে পারো। 36 হয়ে যায়। এবার দেখো ৪ বছর পর, তো ৪ বছর যদি আগে যায় তো কি হয়ে যাবে? ৪ বছর বিয়োগ হবে ৩৬ থেকে, তো ৩২ আসবে। ঠিক না? তো যেদিক থেকে যেতে পারো, ডাজন্ট ম্যাটার। দেখো তারপরেরটা কি বলছে? একটি শ্রেণীতে ৮১ জন বালকের মধ্যে এতজন ফুটবল এবং ৩২ জন ভলিবল খেলতে পারে এবং ৬ জন কোনো খেলায় জানে না। কতজন বালক উভয় খেলা জানে সেটা বের করতে হবে। দেখো ভেন্ডা গ্রামের সাহায্যে এটা কিন্তু খুব ভালো করে বোঝা যায়। যদি আমি একটা গোলকে বল ভেবে নিই আর একটাকে ভলিবল ভেবে নিই, তো আমাদের ভলিবল খেলতে বল খেলতে জানে এতজন আর ভলিবল খেলতে জানে কিন্তু ৩২ জন। টোটাল খেলোয়াড়ের যদি কথা বলি, এটা কিন্তু উভয় পার্ট। এটা কিন্তু উভয় পার্ট, ঠিক না? টোটাল যদি খেলোয়াড়ের কথা বলি, এখানে কি কারা, কারা খেলাই জানে? এই দুটো খেলা জানে, ঠিক না? তো এখানে দেখতে পাচ্ছি আমাদের ৮ আর এদিকে ৯। এতজন কিন্তু খেলা জানে। ২ দিক থেকে বল আর ফুটবল। বাট উভয় কতজন জানে এটা আমাদের কিন্তু এখানে বের করতে বলেছে। দেখবো আমরা টোটাল কতজন রয়েছে? ৮১ জন রয়েছে, ৬ জন কোনো খেলা জানে না। তো ৮১ থেকে আমরা ৬ কে বাদ করে দেব। দেখবা কত রয়েছে? ৭৫ জন। এবার এই ৭৫ জন থেকে যদি এই এটা ৯৮ জন থেকে যদি আমি ৭৫ কে বাদ করে দিই, তো এখানে ইজিলি উভয় কতজন খেলা জানে, উভয়ই মানে বল আর ফুটবল, সেটা কিন্তু বেরিয়ে যাবে। বাদ করো, দেখো কত? ২৩ জন। তো এখানে ডি নম্বর রাইট। আশা করে ভালো করে বুঝে নাও, যেগুলো খেলোয়াড় রয়েছে উভয়, তো এটাকে এটাকে প্রথমে যোগ করে নাও, ঠিক? এবার দেখো টোটাল খেলোয়াড় পেয়ে গেলে, খেলতেই জানে এরা, ঠিক না? দুটো দুটো খেলাই জানে। এবার দেখো টোটাল লোকের সাথে আমি ৬ কে বিয়োগ করে দিলাম, কি টোটাল লোকটা কিন্তু এত জনের মধ্যেই। এবার দেখো টোটাল খেলোয়াড় থেকে যখনই আমি এটাকে বাদ করব, তো উভয় খেলা যেটা জানে সেটাই কিন্তু এখানে পড়ে থাকবে। ক্লিয়ার? তো এখানে আমাদের ডি নম্বর রাইট হয়ে গেল। দেখো
কয়লার মূল্য 25% বাড়লে কয়লার জন্য ব্যয় বৃদ্ধি না করে গৃহস্থীকে কয়লার ব্যবহার কত শতাংশ কমানো? ভালো করে বুঝে নাও। এটা মাইনাস প্লাস টেকনিক ইউজ করে নেবা বা এই মতোই করা যায় এগুলো। কিন্তু এগুলো প্রায় একটা জিজ্ঞেস করা হয় কিন্তু WBP তে দেখবা। এটা ফ্র্যাকশন করে নাও। এটা যদি ফ্র্যাকশন করো দেখো 1/কত 4 হয়ে যাবে। মানে ফ্র্যাকশন মানে বলতে পার্সেন্ট যদি তুলো তো নিচে 100 আর যদি কাটাকাটি করো তো 1/4 হয়ে যাবে। ক্লিয়ার? তো 1/4 আর তারপরেরটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। কিভাবে? 4 আর 1 কে যদি যোগ করো তো কি হয়ে যাবে? 4 আর 1 কে যোগ করবা, নিচেই বসাবা সেটাকে যোগ করে। আর উপরে যাই থাকুক না কেন, উপরেই হয়ে যাবে। তো এটাকে নিয়ে নাও আর পার্সেন্টেজ লাগিয়ে নাও। এটা খুব ইজি থেকে হয়ে যায়। 20% কিন্তু 20% কমাতে হবে। এখানে ডিনোমো, রাইট? সেইজন্য এই টেকনিকটা ইউজ করি, প্লাস মাইনাস টেকনিক। ঠিক? দেখো এখানে কি বলতে চাইছে, একজন চা ব্যবসায়ী বলছে। ৩২০ টাকা কেজি দরে দার্জিলিং চায়ের সাথে ২৫০ টাকা কেজি দরে আসাম চা কি অনুপাতে, আচ্ছা কি অনুপাতে যদি মেশায় প্রতি কেজি কত বলছে ৩২৪ টাকা দরে বিক্রি করলে তার কিন্তু 20% লাভ হবে। ভালো করে বুঝে নাও, এখানে একটা দার্জিলিং চায়ের কথা বলছে আর এখানে একটি আসাম চায়ের কথা বলছে। আমি যদি এখানে এলিগেশন দিয়ে দেখাই তো খুব ভালো করে বুঝতে পারবা। এটার কথা বলছে আর একটা কি বলছে, এটার কথা বলছে। ঠিক? তো আমাদের অনুপাতটা বের করতে বলেছে। তো এখানের যে এটা সেটাকে আমাদের নিয়ে আসতে হবে প্রথম। এখানে বলতে চাইছে কি এত টাকায় তাদের 20% লাভ হয়। তো এটা অবশ্যই কত 120% এর মান রয়েছে। ঠিক না? 1% এর মান বের করব তো এটা দেখো ডাইরেক্ট করবা এগুলো। তো 100% এর মান বের করব আমরা। তো 100% সমান কত হয়? তো একটা 0 একটা 0 কাটা গেল, দেখো এখানে 100 রয়েছে। তো একটা 0 আর একটা 0 কাটলাম। 12 দিয়ে যদি কাটি 12 12 কত 24 বাঁচলো কত 8 আর এদিকে 4 84। 7 বারে কত হয়ে যাবে 84, একটা 0 মানে 170 রয়েছে। ঠিক না? তো এবার দেখো অনুপাতে আমরা যেহেতু এটাকে করব, অনুপাতে কতটি সেটা। তো দেখো 200 আর এলিগেশনের একটা নিয়ম রয়েছে। একটা কল চলে আসলো তোমার মাইন্ড ওটা থেকে চলে গেছে। দেখো মেইনলি কন্ডিশন কি এলিগেশনের মধ্যে বড় থেকে ছোট বাধায় যেদিকেই থাকুক না কেন। দেখো আমি 150 দেখছি আর 170 দেখছি। তো কি হয়ে যাবে? 170 থেকে 150 বাদ হবে। কত হয়ে যাবে? এটা 20। ঠিক? আর এদিকে দেখো 320 রয়েছে আর 270 রয়েছে। বড় থেকে ছোট বাদ করবা। মুদ্রা ক্লিয়ার? তো 320 থেকে 270 কে যখন বাদ করবো তো কত? 50। এটাই কিন্তু অনুপাত চেয়েছিল, কেটে দিলে 2:5। এখানে আমাদের এই নম্বর রাইট হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। দেখো তারপরে কি বলছে, একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি বলছে 10% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? বর্গক্ষেত্রে বলছে, বর্গক্ষেত্রে কি হয় 4টি বাহু কিন্তু সমান থাকে। ঠিক না? এর যদি এরিয়ার কথা বলি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আর যদি আমি প্রথমে ভাবি কি প্রত্যেকটা বাহু 100% করে রয়েছে। ঠিক? 4টাই বাহু সমানের, 4টাই 100 হয়ে যাবে। 100% প্রথম রয়েছে। আমি এখানে দেখাচ্ছি ওল্ড এরিয়া আর একটা নিউ এরিয়া দেখাবো। তাদেরই কিন্তু শতকরা চেয়েছে। তো ওল্ড এরিয়াতে কি হয়ে যাবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থই হয়। মানে যদি প্রত্যেকটাকে এ ভাববা তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থকে কি হয়ে যায়? এ স্কোয়ার হয়ে যায়। ঠিক না? সেহেতু দৈর্ঘ্য ইন্টু প্রস্থই বলা হয় আরকি। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বলতে এ গুণ হয়ে, দেখো এ ইন্টু এ গুণ হলে সেটা এ স্কোয়ার হয়, সেইজন্য তাকে বাহু স্কোয়ারও বলে। বাহু স্কোয়ার। তো দেখো 100 আর 100 কে যদি আমি গুণ করি এটা, তো কত হয়ে যাবে? 10,000 হয়ে যাবে। ঠিক? বা একটা 100 কে নিতাম 100 স্কোয়ার করতাম কি হয়ে যেত? 10,000 হয়ে যেত। এখানে মিটার-টিটার কোনো কিছু বলেনি। তো আমি এই মতই করে দিচ্ছি। এটা ওয়ার্ল্ড মানে আগে। এবার 10% বৃদ্ধি করাবো। প্রত্যেকটাতে যদি 10% আমি যদি করি এটাকে, তো কত? 110 আর এটা কত হয়ে যাবে? 110। ক্লিয়ার? এবার দেখো 110, 10 হয়ে গেছে। একটা নিউ এরিয়া বেরোবে না? নিউ এরিয়ার যদি কথা বলি তো 110 আর 110 যদি আমি গুণ হয় বা একটাকে, যেহেতু বাহু স্কোয়ার তো একটাকে স্কোয়ার যদি করি তো কত হয়ে যাবে? 121 আর 0, 0 হয়ে যাবে। ক্লিয়ার? তো আগে 10,000 ছিল, পরে এসে 10% যখন বৃদ্ধি করছি তখন কিন্তু 12,100 হয়ে যাচ্ছে। কতটি বৃদ্ধি পেয়ে যাচ্ছে এখানে? 2100 বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এটাকে বের করে নাও। 10,000 মধ্যে কতটি বৃদ্ধি পেল? 2100 বৃদ্ধি পেল। 100 র মধ্যে কতটি বৃদ্ধি পাবে? ঠিক না?
21 তো এখানে ডি নম্বর রাইট হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। দেখো তারপর এটা কি বলছে, একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। মাঠটির পরিসীমা যদি 600 মিটার হয় তবে মাঠটির ক্ষেত্রফল কত? দেখো একটা আয়তক্ষেত্র বলছে, আয়তক্ষেত্রের কি হয়, বিপরীত বাহুগুলো কিন্তু সমান হয়। ঠিক, পরিসীমা চেয়েছে। আচ্ছা দৈর্ঘ্যর কথা বলিনি এখানে। দৈর্ঘ্য যদি বলি দৈর্ঘ্য এক্স, আর যদি প্রস্থের কথা বলি তো এখানে 1.5 গুণ বলেছে। 1.5 গুণ বলতে 3/2, ঠিক না? 1 পূর্ণ 1/2 কে যদি ভাঙা যায় তখন এটা চলে আসে। তো এটা 3x/2 এটা হয়ে যাবে। ক্লিয়ার? 1.5 গুণ হয়ে যাবে। এবার আমাদের পরিসীমার কথা বলেছে, পেরিমিটারের কথা বলেছে। পরিসীমার ফর্মুলা কি হয়ে যায় ক্ষেত্রের? 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ হয়। ঠিক? এটা। তো 2 ইনটু এই দুটো, এটা দৈর্ঘ্য এটা প্রস্থ। তো দুটোকে বসিয়ে নাও। যদি বসাই, ডাইরেক্ট করবা কিন্তু এগুলো, মাইন্ডলি করে নিবা। আর এটা সমানই আমাদের বলেছে মা মাঠটির পরিসীমা যদি 600 মিটার হয়, এটার সমানই বলছে আমাদের কিন্তু 600 মিটারের কথা বলছে। ঠিক না? মিটারের কথা বলছে। তো তখন বা হয়ে যাবে। ঠিক? তো যদি আমি এটাকে লসাগু নিই, নিচে কিছু নাই, 1 2 এর যদি লসাগু নিই তো 2 ইনটু আমাদের কত হয়ে যাবে 5/5x/2। কিভাবে দেখো, 2 চলে যাবে তখন যোগ হবে এটার সাথে, তখন 5। এটা কাটা যাবে। এটার সমানই আমরা কত পেলাম 600 মিটার। তো 5 দিয়ে এটাও কাটা যাবে, কত 12 বারে কাটা যাবে এত মিটার। মানে x এর মান আমরা কত পাচ্ছি? মানে 120 পাচ্ছি। 120 মিটার x এর মান। তো আমাদের দৈর্ঘ্য কত হয়ে যাবে? 120। আর যদি প্রস্থের কথা বলি, x এর জায়গায় এর মান যদি পুট করি 12, তো আমাদের 12 বলছি কেন, 120 যদি পুট করি 2 দিয়ে কাটা যাবে। এটা কত 6 মানে 60, 3 6 কত 18। ঠিক আছে? এবার একটা জিনিস ভাবো এখান থেকে, এখানে কি চাইছে, তবে মাটির ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করবো? ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়ে যায়? তো এর ক্ষেত্রফল হয়ে যায় এরিয়া, যদি আমি এখানে দেখাই একটু, দৈর্ঘ্য দৈর্ঘ্য ইনটু প্রস্থ হয়। ঠিক আছে? তো আমরা দেখো দৈর্ঘ্য পেয়ে গেছি এটা, প্রস্থ পেয়ে গেছি এটা। জাস্ট আমরা কি করব, পুট করব 120 ইনটু 180। তো কত 18 কাটা কত 36, 36 কত 6 18, 18 আর 3 এ কত 2100। দুটোতে 0 ছিল। তো আমাদের এত বর্গ স্কোয়ার হবে, কারণ মিটার মিটার থেকে বর্গ স্কোয়ার হয়ে যায় যখন গুণ করা হয়। ক্লিয়ার? তো এখানে ডি নম্বর রাইট হয়ে গেল। চলো দেখো আমাদের এটা। এটা কি বলছে, এটা প্রায় কিন্তু জিজ্ঞেস করা হয়। এর জন্য আমি একটা শর্ট নিয়মে বের করেছিলাম যখন প্রিভিয়াস ইয়ারের সলিউশন করাচ্ছিলাম। এটা কেপিতে জিজ্ঞেস করা হয়েছিল। ঠিক না? তো এটা এই মতো রয়েছে। ওখানে একটু টাইপিং এর জন্য এটা এই মতো রয়েছে। তো এখান থেকে উত্তর আসবে। এটার সাজালাম আমি। ক্লিয়ার? এটা রয়েছে। এখান থেকে তোমাকে উত্তর বের করতে হবে। তো আমি শর্ট নিয়মে বলেছি, এটা আমি ডিটেইলস এ চলে যাচ্ছি এখানে। কিভাবে করবা এটা দেখে নাও। মেইন কন্ডিশন কি হয়ে যায়, কি এই যে ৯৮ রয়েছে, এটাকে জোরপূর্বক আমি কি করব, একটা ৯৯/৯৯ করে দেব। আর এদিকে তবে -1/৯৯ করতে হবে। কারণ আমি জোরপূর্বক করেছি এটাকে। দেখো যখন এটাকে লসাগু করে বাদ করব আবার ৯৮ চলে আসবে। তখন সেম জিনিসইটা করা হয়। ক্লিয়ার? এখানে যদি কাটো তো 1 হয়ে যাবে। এই অঙ্কটাকে ক্যালকুলেশন করার জন্য এটা করা হয়। তো এটা কত 1 হয়ে যাবে। আর তখন এই যে রয়েছে এর সাথে যোগ হয়ে যাবে একটা। একটা যোগ হয়ে গেলে এটা হয়। ঠিক? এটা যেহেতু ব্রেকেট উঠে যাবে সেহেতু এই ৯৯টা এরও সাথে গুণ হবে, আর একবার এটারও সাথে গুণ হয়ে যাবে। ঠিক? তো এই এটার তখন কাটা যাবে। ক্লিয়ার? তো বাঁচবে কি এখান থেকে, দেখো এটা যদি গুণ করি তো ০, ০, ০ আর -1 বেঁচে থাকবে। তখন বিয়োগ যদি করো তো ৯, ৯, ৯, ৮, ৯ এটা থাকবে। ক্লিয়ার? তো এখানে আমাদের এ নম্বর রাইট হয়ে যাবে। চলো নেক্সট। দেখো আমাদের কি বলতে চাইছে, দুটি লসাগু এটা এবং গসাগু এটা, একটি সংখ্যা এটা হলে অপর সংখ্যাটি কত? দেখো একটি সংখ্যার কথা বলছে, এখানে একটু টুইস্ট রয়েছে। প্রত্যেকটা অঙ্কতে দেখবা লসাগু গসাগু অঙ্ক বুঝার উপর ডিপেন্ডেন্ট করে, আর খুব ভালো করে করা যায়। দেখো দুটি সংখ্যার যদি কথা বলি, একটা সংখ্যা x ধরছি আর একটা অন্যটা y ধরছি। এই দুটো সংখ্যা আর এলসিএম আর এইচসিএফ দুটো কিন্তু সমান। তো একটা সংখ্যার কথা এখানে বলে দিয়েছে, আমি ধরে নিলাম y এর কথা এখানে বলে দিয়েছে, আর এলসিএম আইসিএম এর কথা বলে দিয়েছে ইনটু
35 এর কথা বলে দিয়েছে, লসাগু গসাগুর কথা বলে দিয়েছে, তো একটি সংখ্যা আমি এক্স কেন বের করতে পারবো না? ঠিক না? ডাইরেক্ট কাটাকাটি করলেও বেরিয়ে যাবে। এই মতো যদি নিচে যেয়ে বসাই তবুও বেরিয়ে যাবে। তো দেখো 7 দিয়ে কাটলে কত? ৩ 7 কত? 21, ঠিক না? আচ্ছা 1 সেকেন্ড। আচ্ছা ৭ দিয়ে ৩ ৭ কত? ২১ আর ৫ ৭ ৩৫। ৩ দিয়েও এটা কাটা যাবে। ঠিক না? ৩ ৩ ৯, ৩ ৫ ১৫। তো দেখো ৫ ৫ কত? ২৫, ৩ ৫ ১৫, ১৫ আর ২ কত? ১৭। ঠিক? এটা। অন্য সংখ্যাটি কোনটা? এটা রয়েছে। ক্লিয়ার? তো এইভাবে করে নিতে হয়। খুব ইজি রয়েছে। দেখো এখানে কি বলতে চাইছে? এক ব্যক্তি ৩ মাসে যা উপার্জন করেন, ৪ মাসে তা খরচ করেন। তার মাসিক আয় এত টাকা হলে বাৎসরিক সঞ্চয়ের পরিমাণ কত? দেখো ও বলতে চাইছে এখানে ৩ মাসে যা ইনকাম করে, ইনকাম যা ৩ মাসে ও ইনকাম করে সে ৪ মাসে কি করে? খরচ করে দেয়। ঠিক না? তো এবার দেখো এই মাসে তার আয় কত? ৳১,০০০। ৩ মাসে তার আয় কত হয়ে যাবে? ৳৩,০০০ হয়ে যাবে। এবার এই যে ৳৩,০০০ ইনকাম করে ৩ মাসে যা উপার্জন করে ৪ মাসে খরচ করে। ও ৪ মাসে কিন্তু এটা খরচ করে। ঠিক? এবার দেখো আমি যদি বলি কি এর ১ বছরের ইনকাম কত রয়েছে? তো ইজিলি এখানে কি বেরোবে? ১ মাসে যদি ৳১,০০০ ইনকাম করে তো ১২ মাসে কত? ৳১২,০০০ ও ইনকাম করে। ক্লিয়ার? এটা এখান থেকে বেরিয়ে আসলো। এবার যদি আমি বলি ও ৪ মাসে কিন্তু ৳৩,০০০ খরচ করে ১ বছর মানে ১২ মাসে কত টাকা খরচ করবে? তো আম উম ৩ বারে কত হয়ে যাবে? ৩ ৪ এ কত হয়ে যাবে? ৩ ৪ এ ১২ হয়ে যাবে। তো ১২ মাসে এ কিন্তু খরচ খরচ কতটি করবে? ইনকাম তো ৳১২,০০০ করছে ১২ মাসে। কিন্তু ১২ মাসে খরচ কতটি করবে? তো ৪ মাসে ৳৩,০০০ আর এটা ৩ বার খরচ করবে তো তার মানে ১২ মাস হয়ে যাবে। তো ৩ তিরিকে ৳৯,০০০ কিন্তু খরচ করে দেবে। ঠিক? ১২,০০০ থেকে ৯,০০০ যদি খরচ হয় ৳৩,০০০ বাঁচবে। আর এটাই চেয়েছে কি বাৎসরিক সঞ্চয় তার কত? বাৎসরিক দেখো ১২ মাসে নিয়ে আসলাম দুটোকে। এটাও ১২ মাসের আর ইনকাম ১২ মাসের খরচ। ৪ মাসে ৳৩,০০০ তো ১২ মাসে তার ৳৯,০০০ তো ৳৩,০০০ তার বেঁচে থাকছে তার। ক্লিয়ার? দেখো কি বলতে চাইছে, কোন মূলধন ২ বছরে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে এত থেকে এত টাকা ও এত টাকা সুদের হার। দেখো ভালো করে বুঝে নাও। ২ বছরের কথা যদি বলি এখানে, এটা ২ বছরের সুদ রয়েছে, সরল সুদ রয়েছে। মানে আমাদের বলে দিচ্ছে কি এটা ৳৪২০০ আর এটা ৳৪২০০। ঠিক? যদি আমি এই দুটোকে যোগ করব তো ৳৮,৪০০ পেয়ে যাবো। এবার দেখো এটার থেকে যদি আমি সুদের সুদ বের করি তখনই কিন্তু চক্রবৃদ্ধি সুদ হয়। তো এখান থেকে দেখো এক্সট্রাটা কত রয়েছে মানে বেশিটা কত রয়েছে। এখান থেকে যদি বিয়োগ করো ৮,৪০০ থেকে এটাকে যদি বাদ করো তো দেখতে পাবা ২৫২ বাড়তি রয়েছে। মানে সুদের সুদ হয়েছে। তো মানে মুদ্রা কথা আমাদের বলতে চাইছে এই টাকাটা রয়েছে সিম্পল ইন্টারেস্ট আর এইদিকে যে এই সব টাকা আমরা যোগ করে পাই কি কম্পাউন্ড ইন্টারেস্ট পাই। তো কম্পাউন্ড ইন্টারেস্টটা কত দেওয়া রয়েছে? এটা আর এটা যোগ করছি তখন আমি পেয়ে যাচ্ছি এটা। ঠিক না? তো এখানে আমাদের এই সবটা যোগ করে এটা যোগ করবা, এটা যোগ করবা, এটা যোগ করবা তো কম্পাউন্ড ইন্টারেস্ট আর এই দুটোকে যোগ করবা তো সিম্পল ইন্টারেস্ট। ক্লিয়ার? এবার দেখতে পাচ্ছি এই দেখো ১ বছরের ওপর এত টাকা সুদ হচ্ছে। কারণ সুদের সুদ নিয়েছে। এটা তো সুদ এসছে। কোন একটা টাকা থেকে সুদ এসছে। বাট সুদের সুদ যখন নিয়েছে এই টাকা বৃদ্ধি পেয়েছে। তখন আমি এই টাকা থেকে কেন না আমি পার্সেন্টেজ বের করে নিই? ১০০% দুটো জিরো কাটা গেল। ৪২ দিয়ে যদি কাটো একে তো ৬ বারে কাটা যাবে অপশন থেকে বোঝা যাচ্ছে। ঠিক না? কারণ ৬ কে ৬ ১২, ২ আর ৪ ৬ ২৪ একে ২৫ ক্লিয়ার? তো এখানে ডি নম্বর রাইট হয়ে যাবে। আশা করি ক্লিয়ার? দেখো একটি কাজ ১০ দিনে এবং বি সেই কাজ ১৫ দিনে করতে পারে। সি এ সাহায্য তার ৫ দিনে কাজটি সম্পূর্ণ করবে। যদি কাজটির জন্য তারা এত টাকা পেয়ে থাকে তবে বি কত টাকা পেয়েছিল? দেখো খুবই ভালো একটা অঙ্ক রয়েছে। এ একটা কাজ কিন্তু ১০ দিনে করতে পারে। বি বলতে চাইছে ১৫ দিনে করছে। আর এ প্লাস বি প্লাস সি এরা ৩ জন মিলে ৫ দিনে করতে পারে। ঠিক না? এদের যদি লসাগু নেবা দেখবা ৩০ হচ্ছে। তোমরা লসাগু বসিয়ে করতে পারো। ১০, ১৫ আর ৫ এর লসাগু। দেখো ১০ দিয়ে যদি ভাগ করো ৩, ১৫ দিয়ে ভাগ করলে কত? ২ আর ৫ দিয়ে যদি ভাগ করো তো ৫ ৬ ৩০।
তো যে দেখো এ আর বি এর দক্ষতা আমরা দেখতে পাচ্ছি। দক্ষতা এটা রয়েছে, দক্ষতা। ঠিক? এটা রয়েছে টোটাল ক্যাপাসিটি। টোটাল ক্যাপাসিটি, ঠিক? মানে এতটি ইউনিট কাজই রয়েছে। এবার দেখো আমি যদি দেখি এর দক্ষতা ৩ আর বি এর দক্ষতা ২, দুটোকে যোগ করলে কত? ৫। তো এ বির তো ৫, তো এর কত হয়ে যাবে? ১, কারণ এই সবটা মিলে ৬ ইউনিট দক্ষতা, ঠিক না? তো এবার আমরা প্রত্যেকজনের দক্ষতা জেনে নিলাম। টোটাল দক্ষতা জেনে নিলাম কি এর দক্ষতা কত রয়েছে, বি এর কত রয়েছে, সি এর কত রয়েছে। এবার এই দক্ষতা নিয়েই তারা কিন্তু টাকা পাবে। যার যতটি ক্ষমতা থাকে তার ততটি টাকা পাওয়া যায়। তো এর দক্ষতা দেখলাম ৩ রয়েছে, বি এর দক্ষতা ২ রয়েছে আর সি এর দক্ষতা ১ রয়েছে। মানে টোটাল দক্ষতা আমি দেখতে পাচ্ছি ৬ ইউনিট তাদের দক্ষতা রয়েছে। এবার টাকা পাচ্ছে এই ৬ ইউনিটের মধ্যে অ্যা ৳৮,৭৯০ পাচ্ছে। তো ১ ইউনিটে কত টাকা পাবে? তো ১ ইউনিটে কত টাকা পাবে? ৬ নিচে চলে আসবে। এবার চাইছে টাকা কাকে? বি। তো বি এর দক্ষতা কত? ২। ১ ইউনিটের মান যদি এটা হয়, কাটাকাটি করলে তোমার মান চলে আসবে। বা ডাইরেক্ট বের করতে পারো কি ২ ইউনিটের মান কত? আমি ১ ইউনিটের মান বের করে দেখিয়ে দিচ্ছি। কাটাকাটি করো। ৬ এক্কে ৬, ঠিক না? ২ বাঁচলো ২৭, ৪ ছয়ে কত? ৪ ছয়ে কত? ২৪, বাঁচলো আমাদের কত? ৩ ৩৯, ৬ ছয়ে কত? ৩৬, বাঁচলো ৩, ৫ ছয়ে ৩০। এটা ১ ইউনিটের মান। তো এখানে কিন্তু ২ ইউনিটের মান বের করতে হবে, ঠিক না? বি এর কত ইউনিট? ২ ইউনিট দক্ষতা ছিল। তো ২ দিয়ে গুণ করে দাও একে। কত? ১০ এর ০ ১২, ১৩ আর ৮ কে ৯, ২। তো এত টাকা পাবে। কে পাবে এটা? বি পাবে। বি এর দক্ষতা ২ ছিল সেইজন্য। যারই বের করতে বলুক বেরিয়ে যাবে। বাট এটা মনে রাখবা কি দক্ষতাগুলো তাদের টাকা যে বন্টন হয়, তাদের দক্ষতা অনুসারে কিন্তু বন্টন হয়। আশা করি ক্লিয়ার? চলো দেখো কি বলছে, ২টি ট্রেনের একটি হাওড়া থেকে পাটনার অভিমুখে এবং পাটনা থেকে হাওড়ার অভিমুখে একই সময়ে রওনা হলো। সাক্ষাতের পর তারা যথাক্রমে ৯ ঘন্টা এবং ১৬ ঘন্টা পর গন্তব্যস্থলে পৌঁছায়। ট্রেন দুটির গতিবেগের অনুপাত কত? দেখো এটা খুব ইজি ভাবে যদি করতে চাও, যদি আমি যেহেতু টাইমের কথা বলেছি এখানে, খুব ইজি ভাবে যদি করতে চাও তো রুটের একটা ফর্মুলা হয় এক্স, ওয়াই, এক্স রুট আর ওয়াই রুট। এই ফর্মুলা দিয়ে যদি করো তো হয়ে যাবে। দেখো ৯ রুট ফর্মুলা রয়েছে এই টাইপের ক্ষেত্রে বিশেষ করে। খুব ইজি থেকে হয়ে যায়। ৩ আর ৪। ঠিক না? এটা কিন্তু টাইমের কথা আমি বলতে চাইছি। রুট থেকে বের হলো তখন। কিন্তু যদি এখানে চাইছে কি ট্রেন দুটির গতিবেগের কথা বলছে। এটা তো টাইম হয়েছে। বাট যদি গতিবেগ বের করতে চাও, স্পিড যদি বের করতে চাও, স্পিড যদি স্পিড স্পিড যদি বের করতে চাও তো এর উল্টোটা হয়ে যায়। মানে ৪ আগে চলে আসবে, ৩ পরে চলে যাবে। তো এখানে আমাদের ডি নম্বর রাইট হয়ে যাবে। আশা করি ভালো করে বুঝেই কিন্তু এই ফর্মুলাটা ইউজ করো। কারণ এই ফর্মুলাটা খুবই ভালো রয়েছে। তো আজকে যে অঙ্কগুলো ছিল, যে ইম্পোর্টেন্ট অঙ্কগুলো পেয়েছিলাম, সেগুলো ওগুলোই ছিল। দেখো একটা প্র্যাকটিস সেট নিই আমি যখন, তখন এই প্র্যাকটিস সেটগুলো খুব ইজি টাইপের অঙ্ক দিয়েছিল। বাট যেগুলো ইম্পোর্টেন্ট ছিল সেগুলো আমি কিন্তু সলিউশন করালাম। কিন্তু যখন এটা পাবা প্র্যাকটিস সেটটা সবটা থাকবে কিন্তু। ক্লিয়ার? তো আজকের ক্লাস এখানেই থাকলো। তোমাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাবা। থ্যাংক ইউ।